আউচ, আস্তে। কপালের ক্ষতে সামিয়া ওষুধ লাগিয়ে দেয় হেসে উঠল সাইবান। অসন্তুষ্ট দৃষ্টিতে ছেলেকে একবার দেখে সামিয়া পুনরায় নিজের কাজ বহাল রাখলেন। গতকালের ব্যান্ডেজটা খুলে নতুন ব্যান্ডেজ লাগিয়ে দিতে দিতে তিনি বললেন, আমাদের বাসাটা কি হঠাৎ স্লিপারি হয়ে গেল? যেখানে সেখানে শুধু পিছলে যাস। লাগছে, লাগাই উচিত। দিবাস্বপ্ন দেখতে দেখতে সিঁড়ি দিয়ে নামছিলে নাকি? 25 বছরের একটা ধাড়ি ছেলে, জীবনের এতগুলো বছর একবারও এদিক সেদিক কোথাও পা হড়কে পড়ল না। সে আজকাল শুকনো মাটিতে আচার খায়। সুগন্ধা না দেখলে আমার কাছে আসতি বলে তো মনে হয় না। ওই দুর্গন্ধ যত নষ্টের গোড়া। ওটাকে বিয়ে শাদি দিয়ে তাড়াতাড়ি এ বাড়ি থেকে বিদায় করো। হ্যাঁ, তারপর উঠতে বসতে হুকুমের ছুরি ঘোরাবি কার উপর? বিয়ে শাদির সৃষ্টিকর্তার দান। তাছাড়া ভালো ছেলে পাওয়ার ব্যাপার আছে। ওদের মধ্যে তো আবার কাষ্ট কুষ্টি কত কিছু মেলানো লাগে। আগে পড়ালেখা শেষ করুক মেয়ে, পরে ওইসব চিন্তা করা যাবে। সাইবান একটাও কথা বলল না। গোমরা মুখ করে বসে থেকে সামিয়াকে কাজ করতে দিল। নিজের কাজে সন্তুষ্ট হয়ে সামিয়া অবশেষে সরে দাঁড়ালেন। ছেলের গাল ফোলানো মুখটা দেখে তার ঠোঁটে হাসি ফেটে গেল। কী রে ব্রো, অ্যাংরি বার্ড হয়ে বসে আছিস কেন? তোমার কি ব্রো? তুমি যাও, তোমার হাসপাতালে যাও। শুধু যাও কেন, ওখানে তাঁবু টানিয়ে আস্তানা বানিয়ে নিতে পারবে না? কষ্ট করে এই 1-2 ঘন্টার জন্য বাড়িতে না আসলেই তো চলে। ওহ, এর জন্য রাগ করেছে চ্যাম্প? মম বেশি বিজি আজকাল, তাই না? ছেলের পাশে বসে পড়লেন সামিয়া। প্রায় দিন 15 যাবৎ হাসপাতালে ভীষণ চাপ যাচ্ছে। সামনে একটা আন্তর্জাতিক সম্মেলন আছে। বিদেশ থেকে বেশ নামি দামি কয়েকজন ডাক্তার আসবেন। সব কিছু আয়োজন এবং রোগী দেখায় আজকাল তার বাসায় ফেরা হয় না বললেই চলে। হাসপাতালের কাছেই তার ছোটবেলার এক বান্ধবীর বাড়ি। বেশি দেরি হলে মাঝে মাঝে বান্ধবীর সাথে থেকে যান। আহমেদ আসার পর থেকে তার বাড়িতে ফিরে আসার তাড়নাটা অনেক কমে গিয়েছে। মনটা কেমন অশান্ত, কিন্তু ছেলে মেয়েদের সেসব বুঝতে দিতে চান না সে, তাই হাসপাতালের বাহানা ব্যবহার করে চলেন। হাত বাড়িয়ে সাইবানের মাথায় চুলে বিলি কেটে কেটে দিতে দিতে তিনি বললেন, ছেলেও চোখ বুঝে বিড়াল ছানার মতন তার কোল ঘেঁষে শুয়ে পড়ল। এই সময়টা তার ভীষণ প্রিয়, যখন তার চঞ্চল ছেলেটা বাইরের জগৎ ছেড়ে এসে তার কোলে আশ্রয় নেয়। আমি তো ভাবলাম বাড়িতে মানুষ প্রাইভেসি পাবে, কিন্তু দেখছি তো হেতে বিপরীত। তারপর বল ব্রো, আলাদা রুমে থেকে বিবাহিত জীবনের স্বাদ কেমন নিচ্ছিস? সাইবানের শান্ত মুখটা কুঁচকে গেল। জিভে চুপ করে বিরক্তবোধক একটা শব্দ তুলে সে বলল, জরিনার আম্মা সকিনার জন্য কালকেই ছেলে দেখা শুরু করো। সিসিটিভিটা আমাকে একদণ্ড শান্তি দিত যদি দিত। এভাবে বলছিস কেন? খবর সারিকাও পাচার করে থাকতে পারে। ওই ছেলের থেকে চিল মানুষ দুনিয়ার 2টা নেই। শি ক্যান নট কেয়ারলেস অ্যাবাউট দিস সাংসারিক ঝামেলা। সব দুর্গন্ধই করে। সারাদিন বসে বসে নাগিন সিরিয়াল দেখলে তো এই হবে। সিরিয়াসলি ব্রো, টপিক চেঞ্জ করছিস কেন? মমকে বলবি না? কি হয়েছে? গলার সুর পরিবর্তন করলেন সামিয়া। নরম হলেন ভীষণ। সাইবানের মাথায় বিলি কাটতে লাগলেন। ছেলে তার আর কোনো কথা বলল না, শান্ত হয়ে চুপটি করে রইলেন। এরম কিছু বলেছে সেদিনের ব্যাপারে? অবশেষে মুখ তুলে মায়ের দিকে তাকালো সাইবান। উনি আমাকে বলা কথা ছেড়েছে? সন্দেহ ওনার রন্ধ্রে রন্ধ্রে মিশে গিয়েছে। এভাবে বলছিস কেন? তিতলির বাবা মায়ের কাণ্ডে এখনও নারাজ বুঝি? আমি জানি না, আজকাল কথা হয় না। সাইবান কাঁধ তুলে ঠোঁট উল্টে এমনভাবে বলল যেন ইনামের সঙ্গে সে কথাবার্তা বলে না। এতে তার কিছুই যায় আসে না। অথচ সে ডোন্ট কেয়ার মনোভাবের আড়ালে লুকিয়ে থাকা বিষণ্ণতাটুকু সামিয়া মা বলেই বোধ হয় ধরতে পারলেন। বিলিকাটা থামিয়ে ছেলের বুকে হাত রেখে আলতো করে চাপড়াতে লাগলেন সামিয়া, যেন ঘুম পাড়াচ্ছেন। তার নমনীয় কণ্ঠস্বর বাজল সাইবানের কানে। আমি ইরামকে বুঝতে পারছি, তোকেও বুঝতে পারছি, আর আমার মনে হয় তোরা কেউই দোষী না। ইরাম একটা কালো অতীত থেকে বেরিয়ে এসেছে। হুট করে ওর নতুনভাবে কাউকে জোর দিয়ে বিশ্বাস না করাটা স্বাভাবিক। ওর মনের অবস্থা বোঝার চেষ্টা কর। নিজের আগে সবসময় ওকে ওর বাচ্চার কথা ভাবতেই হচ্ছে। ও চাইলে এ বাড়ি থেকে চলে যেতে পারবে না, কারণ ওই বাচ্চা। দেখ ভাগ্যের কাছে কতটা অসহায় একটা মানুষ। ওর ফ্রাস্ট্রেটেড হয়ে যাওয়াই নর্মাল। এই যে তুমি মাত্রই বললে তুমি নাকি আমাকেও বুঝতে পারছো, তাহলে আমার সমস্ত কথাই শুধু ওনার পক্ষেই সাফাই কেন? সামিয়ার হাঁটু আঁকড়ে ধরে কোলে মুখ গুজে রাখলো সাইবান। তার গম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো, আই এম ট্রাইং, ওকে? কিন্তু চেষ্টা তো শুধু একজন করলে হবে না। এক নৌকায় যদি দুজন মাঝি থাকে তাহলে দুজনকেই সমানতালে নৌকা বইতে হবে। যদি একজনই বইতে থাকে আর অন্যজন হাল ছেড়ে আয়েশ করে, তাহলে তো নৌকা বেশি দূর এগোবে না। সামিয়া মুখ নামিয়ে ছেলের মাথায় একটা স্নেহের চুমু খেলেন। তারপর তার কানের কাছে গিয়ে মোলায়েম গলায় বললেন, যে কথাগুলো আমাকে বলছিস সেগুলো ইরামকে সরাসরি কেন বলিস না? একটা সম্পর্ক ধরে রাখার মূল ভিত্তিই হলো কমিউনিকেশন। একে অপরকে না বোঝাটা কোনো ফ্যাক্ট না। ফ্যাক্ট হলো
নিজেদের অনুভূতিগুলো সৎভাবে একে অন্যের সাথে শেয়ার না করাটা। ইরাম চাপা স্বভাবে, তাই যোগাযোগটা তোকেই আগ বাড়িয়ে শুরু করতে হবে। হ্যাঁ, যদি তারপরও সমাধান না হয় সেটা অন্য ব্যাপার, কিন্তু শুরু তো কাউকে না কাউকে করতেই হবে বল। তুমি আর ড্যাডও তো কমিউনিকেশন করো না মম। সাইবান এমন একটা কথা বলবে, একদম বেখেয়ালে বলবে, সামিয়া আশাও করেননি। সম্পূর্ণ জমে গেলেন তিনি। ছেলে তার দিকে তাকিয়ে নেই, কোলে মুখ গুজে আছে। যদি তাকিয়ে থাকতো তাহলে অপরাধ বোধ ছাড়া কি তিনি এই চোখের দৃষ্টি দেখতে পারতেন? কোনো দিন না। সামিয়া ঝট করে পাশ ফিরে তাকালেন। হঠাৎ করেই তার শব্দ হারিয়ে গিয়েছে। ছেলেকে তিনি কোনো উপদেশ দিতে পারলেন না। যে অপরাধের অপরাধী তিনি নিজে, সেই উপদেশ ছেলেকে কিভাবে দেবেন? মা ছেলে কারোই আর একে অপরের সাথে কথা হলো না। দুজনে একদম চুপ করে রইল। অতঃপর সাইবানের ফোন ভাইব্রেট করে উঠল পকেটে। মায়ের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে সে ফোন রিসিভ করলো। ওপাশ থেকে কথাগুলো শুনল বেশ মনোযোগ দিয়ে। তার নির্মল চেহারা ক্রমশ তীক্ষ্ণতর হয়ে উঠল। সামিয়া খানিক আশঙ্কা বোধ করলেন। কি হয়েছে তিনি প্রশ্ন করলেন। সাইবান প্রথমটায় জবাব না দিয়ে উঠে দাঁড়ালো। চেয়ারে ছুঁড়ে রাখা নিচের রংচঙে জ্যাকেটটা গায়ে জড়িয়ে রুমের বাইরের দিকে এগোলো। তবে বের হওয়ার আগে পেছন ফিরে সে মাকে জানালো, বখতিয়ারের লাশ পাওয়া গিয়েছে, আমি থানায় যাচ্ছি, খবরটা ওনাকে জানানোর কোনো প্রয়োজন নেই। এটুকুই বলে সাইবান ঝড়ের গতিতে বেরিয়ে গেল। সামিয়া বিছানায় হতবাক হয়ে বসে রইলেন। উনি বলতে সে ইরামকে বুঝিয়ে গিয়েছে, তাতে কোনো সন্দেহ নেই। মাথা চেপে ধরলেন তিনি। বুকের ভেতর ভয় ডর করল। এ কোন অশুভ চক্রে জড়িয়ে যাচ্ছে তার পরিবার? নিজের ক্লাস শেষ করে করিডর ধরে এগিয়ে যাচ্ছে কাইসান। তখনই পেছন থেকে ডাক ভেসে এলো, কাইসান। ঝট করে ঘুরে তাকালো সে। ছুটে আসছে ইরাম। রমণীর পরনে একটা লাল বর্ণের তাঁতের শাড়ি, ঠিক কটকটে নয়, একদম হালকা শেড, যার কারণে চোখে আরাম পায়। পরিপাটি করে জড়ানো বস্তুটি অন্যান্য দিনের তুলনায় ইরামকে একটু বেশি আকর্ষণীয় করে তুলেছে। লম্বা চুলগুলো খোপা বাঁধা, তাতে আবার একটা বাগান বিলাস ফুল গুছে রেখেছে। অসাধারণ লাগছে। পুরো দস্তুর বাংলাদেশি নারী। কাইসান ক্ষণিকের জন্য দৃষ্টি ফেরাতে পারল না নিজের। অজান্তে ইরামের ছুটে আসতে থাকা অবয়বে আটকে রইল তার গভীর চোখ জোড়া। ইরাম কাছে এসে থামল, বিরাট করে হাসল। তোমার জন্য সারপ্রাইজ আছে। কাইসান ভ্রু কুচকে তাকালো। ইরাম কোর্সের ক্লাস করেছে 1 সপ্তাহ হয়ে গিয়েছে। এই 1 সপ্তাহে শিক্ষক শিক্ষার্থীর বন্ধনের পাশাপাশি তাদের মাঝে পুরাতন বন্ধুত্বের আবহাওয়াটা ফিরে এসেছে। উভয়ের এখন একে অপরকে নাম ধরে শুধু তুমি বলে করে, শুধু তুমি বলে সম্বোধন করে। যদিও ক্লাসের ভিতর সে ইরামের জন্য মিস্টার রুশদি আর তার জন্য ইরাম মিসেস কিবরিয়া। সম্পূর্ণরূপে ইরামের দিকে ঘুরে তাকালো কাইসান। শুধালো, সারপ্রাইজ? ইরাম মাথা দুলিয়ে নিজের হাতের ম্যাকবুকটা খুলে দেখালো। স্ক্রিনে তার ফাইবার অ্যাকাউন্টের ছবি। সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে একটা কাজের অনুরোধ পেয়েছে সে। ইরাম খানিকটা গর্বিত কণ্ঠস্বরে জানালো, কোর্সের আগে অ্যাকাউন্ট খুলে আমি অ্যাড করে রেখেছিলাম। $5 আর্টিকেলে কাজ করে দেব। বেশ কয়েকটা স্যাম্পলও রেডি করে রেখেছে। যেহেতু কলেজ ভার্সিটির কম্পিউটারে টুকটাক কাজ শেখা হয়েছিল, একজন যোগাযোগ করেছে। সে আমার থেকে 2টো আর্টিকেল নিতে চায় আর $, দেবে। একসাথে 2টো যেহেতু নিচ্ছি, আমি রাজি হয়ে গিয়েছি ডিসকাউন্টে। আমার প্রথম ফ্রিল্যান্সিংয়ের কাজ। ব্রিলিয়ান্ট। কাইসানের চোখ জোড়া চকচক করে উঠল। বিস্তৃত হাসি ছেয়ে গেল তার তীক্ষ্ণ শ্যামলা মুখ জুড়ে। ইরাম এক দেখাতেই বলতে পারবে এই হাসি মিথ্যা নয়। অপরের খুশিতে সুখী হওয়ার পবিত্রতম হাসি। কাইসান উত্তেজিত হয়ে ইরামের কাঁধে সাবধানে হাত রেখে বলল, লিসেন গার্ল, আই এম রিয়েলি প্রাউড অফ ইউ। থ্যাংক ইউ। এটা সবেমাত্র শুরু ইরাম। দেখো সামনে আরও কত সফলতা বাকি আছে তোমার জন্য। তোমার প্রথম কাজের জন্য আমার শুভকামনা। তবে বেশ কিছু ব্যাপার অবশ্যই মাথায় রাখবে, যেন কোনোভাবে স্ক্যাম না হয়ে যাও। প্রথমত অবশ্যই পেমেন্টের একটা অংশ রিসিভ করে তারপরেই কাজ করে দেবে। এর আগে অতি বিশ্বাস করে দিয়ে দেবে না। আর টাকাটাও কিন্তু সরাসরি ব্যাংকে আসে না। তুমি বিদেশ থেকে যেটা অর্জন করবে সেটা দেশের জন্য রেমিটেন্স হিসেবে হবে কিন্তু। সো ইরামকে হাজার রকম উপদেশ দিতে দিতে পাশাপাশি হাঁটতে লাগলো কাইসান। ইরামের ভালোই লাগলো। একদম গুরুজনের মতন কোনটা কিভাবে করতে হবে, কোনটা করা যাবে না সেসব বুঝিয়ে দিতে লাগলো কাইসান। মনে মনে ভাবলো সে $8 আহামরি কিছু না, কিন্তু এই সূচনাটাই দরকার ছিল ইরামের। প্রায় বাইরের সিঁড়িতে পৌঁছে গিয়েছে দুজনে। কাইসানের ক্লাস না থাকলে সে ইরামকে প্রতিদিন বাইরে গাড়ি অবধি পৌঁছে দেয়। আজও ব্যতিক্রম ঘটেনি। সিঁড়ি বেয়ে নামতে নামতে হাসি মুখে সে বলল, তারপর বলো, নিজের প্রথম ফ্রিল্যান্সিং উপার্জন দিয়ে কী করবে? $8 বাংলাদেশি টাকায় 982 টাকার মতন পড়বে। ভ্যাট ট্যাক্স আছে। তুমি কী চাও, তোমাকে কিছু গিফট করি? ইরামের প্রস্তাবে কাইসান হাসলো। 1 প্লেট ফুচকা খাওয়ালে কিন্তু কিছুই মনে করবো না।
তুমি এত লো মেনটেন্যান্স। আচ্ছা ঠিক আছে, তোমার জন্য 1 প্লেট ফুচকা তোলা রাখলো, ইজানের জন্য নতুন বেবি লোশন। আরও একটা জিনিসের কথা ইরামের মাথায় এলো ঠিকই, কিন্তু কাইসানের সামনে সেটা বলল না। গাড়ির কাছে এসে গিয়েছে উভয়ে। আজ এসেছে নীরব হাসি মুখে অপেক্ষা করছে। ইরাম চোখ উল্টে ভাবল, ঠিক কোন ধরনের শক্ত বন্ধুত্ব হলে বন্ধুর জন্য দিনের পর দিন মানুষ বিনা প্রশ্নে এভাবে হাজির হয়ে যায়। কাইসানকে বিদায় জানিয়ে নীরবের কাছে গেল ইরাম। তোমারও বিশেষ কোনো কর্ম নেই বুঝতে পেরেছি। এটাই আমার কর্ম, এর জন্য বেতন পাই, আপনি জানেন না? একগাল হেসে বলল নীরব। ইরাম সন্দেহের নজরে তাকালো। সত্যিই বেতন পায় নাকি মজা করলো? মাথা ঘামালো না আর, শুধু দিন গুনছে সে। দেখবে আর কতদিন সাইবান এই চোর পুলিশ খেলা জারি রাখতে পারে তার সাথে। আচ্ছা, বাড়িতে ফেরার আগে একবার সুপার শপে নামবো, চিজ কিনতে হবে। বাড়িতে ছিল না, চিজ পাস্তা বানাবো আজ, তুমিও ইনভাইটেড। আরে ভাবি, আপনি তো জোস। দুজনে গাড়ির ভেতর উঠে বসলো। কিছুক্ষণ বাদে মাঝ রাস্তায় সুপার শপের সামনে গাড়ি থামালো ড্রাইভার। ইরাম এবং নীরব বেরিয়ে ভেতরে ঢুকলো। বাস্কেট নিয়ে চিজ পাস্তা আর টুকটাক জিনিস ইরাম নিচে। ঠিক এমন সময় বিপরীত দিক থেকে আসতে থাকা কারোর সঙ্গে আস্তে করে ধাক্কা লাগলো তার। ওহ, এক্সট্রিমলি সরি। ইরাম সরে দাঁড়াতে খানিক অবাক হয়ে গেল। তার সামনে দাঁড়িয়ে আছে তিতলি। একটা কার্ড ঠেলে আসছিল, পরনে টাইট টপ আর ঢোলা ট্রাউজার। কে যেন চিবোচ্ছে, চুইংগাম বোধ হয়। ইরামকে দেখে চোখ বুঝে তারা ফুটে উঠল মেয়েটার। ও হ্যালো, ভাবিনি আপনাকে এখানে এভাবে দেখতে পাবো। জি, আমি টুকটাক কেনাকাটা করতে এসেছিলাম। এটুকু বলেই ইরাম ইচ্ছাকৃতভাবে তিতলিকে এড়িয়ে যেতে চাইল, কিন্তু পারল না। মেয়েটা তার পেছন পেছনই এলো। দেখা হয়ে ভালোই হলো, আপনাকে কিছু বলার ছিল আমার। ইরাম থমকালো। তাক থেকে নামিয়ে জিনিস দেখতে দেখতেই জানালো, বলো। সেদিনের জন্য দুঃখিত আমি। জিনির কাছে সরি বলেছি, কিন্তু আপনাকে বলা হয়নি। জিনি? খানিকটা অবাক হলো ইরাম। এবার ফিরে তাকালো তিতলির দিকে। মেয়েটা মাথা ঝাঁকিয়ে বলল, ওহ সাইবান, ওর আলাদিন নামটা খুব সুন্দর না? আলাদিনের রূপকথার জিনকে মিলিয়ে ওকে আমি জিনি। আফটার অল হি ইজ স্পেশাল। আচ্ছা, শান্তভাবে মোকাবেলা করার চেষ্টা করলো ইরাম। নিজের কাজে মনোযোগ দিল তিতলি। বলে গেল, দেখুন, আপনার কাছে অস্বীকার করার কিছুই নেই। এসব বিষয় লুকিয়ে রাখা উচিত না। আমি আগে জিনিকে পছন্দ করতাম, বাবা মাও বুঝতে পারতো। এজন্যই তারা ওই দিন সাহস করে আমাকে না জানিয়ে আগ বাড়িয়ে বিয়ের প্রস্তাব নিয়ে গিয়েছিল। পুরোটাই আমার দোষ। কাজের চাপে ওর বিয়ের বিষয়টা শেয়ার করা হয়নি। আমার বাবা মায়ের কোনো দোষ ছিল না। আমি এজন্যই ক্ষমা চেয়েছি এবং চাইছি। তবে আপনি আমার বাবা মায়ের সঙ্গে যে ব্যবহার করেছেন সেটা কিন্তু বেয়াদবি ছিল। থমকালো ইরাম। তিতলির কথার মাঝে কোনো ভুল নেই, প্রত্যেকটা বাক্য সত্যি এবং সৎ। এতটা সৎভাবে উপস্থাপন, সূক্ষ্মভাবে ঘটনাগুলো স্তরে স্তরে মস্তিষ্কে সাজানো এক প্রকার ট্যালেন্ট। সে ট্যালেন্ট তিতলির কাছে আছে, সে ভালোমতো বুঝে গেল। একটা নিঃশ্বাস ফেলে বলল, দেখো তিতলি, আমারও ওনাদের সাথে বেয়াদবি করার ইচ্ছে ছিল না, কিন্তু হঠাৎ করে বাড়ি বয়ে এসে কেউ আমার হাজব্যান্ডকে নিয়ে মন গড়া স্বপ্ন বললে তুমি কি করবে? মেয়ে হিসেবে ভেবে দেখো, আশা করি বুঝে যাবে। আর আমি আমার ঔদ্ধত্য স্বীকার করে নিচ্ছি, আমার মাথা তখন গরম ছিল। তাই আমার পক্ষ থেকে তোমার বাবা মাকে সরি বলো। কোনোদিন দেখা হলে আমি নিজে থেকে বলবো। হাজব্যান্ড হিসেবে আদৌ মানেন ওকে? এরম এত কিছু বলল, অথচ তিতলি শুধু ওই অংশটুকুই ধরল। দেখে সে ভ্যাবাচেকা খেয়ে গেল। ভ্রুকুচকে খানিকটা বিরক্ত এবং চাপা ক্রোধ নিয়ে তাকালো। মানে, কি বলতে চাইছো তুমি? এটাই যে বৈবাহিক সম্পর্কে বিশ্বাস না থাকলে কিছুই টেকে না। এরম বরফের মতন চেয়ে রইল তিতলির দিকে। তিতলি অবশ্য বেশ স্বাভাবিক। সে তাক থেকে বেশ কিছু রেডিমেড নাস্তার প্যাকেট নামিয়ে কার্টে রাখতে রাখতে বলল, আমি আপনাদের মাঝে তৃতীয় ব্যক্তি, তবুও না বলে পারছি না। আপনি যেমন ভাবছেন যিনি তেমন না। হ্যাঁ, একটু রকচটা চঞ্চল বটে, তবে লয়ালও। ও জানে কিভাবে বাউন্ডারি দিতে হয়। এটাও বুঝতে পারছি আপনার অতীত সম্পর্কে ট্রমা থেকে বেরিয়ে আসতে কষ্টকর। তবে অনুরোধ থাকবে, অতীতের দোহাই দিয়ে বর্তমানকে একই স্টেরিওটাইপে ফেলবেন না। অতীত? কী জানো তুমি আমার অতীত সম্পর্কে? আপনার এক্স হাজব্যান্ড পরকীয়া করতো, রাইট? এজন্য জিনিকে বিশ্বাস করতে পারছেন না, কষ্ট হচ্ছে। মেয়ে হিসেবে আপনার কষ্ট আমি বুঝতে পারছি। আপনার প্রতি পূর্ণ সমর্থনও আমার আছে। তবে আপনার জন্য যেন অন্য কেউ বিনা দোষে কষ্ট না পায়, সে বিষয়টা দেখাও আপনার দায়িত্ব। ইরাম আর একটা শব্দ উচ্চারণ করতে পারল না। ধারালো চোখে চেয়ে রইল তিতলির দিকে, একটানা বিনা বাক্যে। এমন সময় ঘটনাস্থলে উপস্থিত হলো নীরব। সে এতক্ষণ যাবৎ দরজার কাছে দাঁড়িয়েছিলেন, এখন এসে তিতলির বলা শেষ কথাগুলো শুনে ফেলেছে। দ্রুত এসে উভয় রমণীর মাঝে দাঁড়ালো সে।
হাত তুলে তিতলির কাঁধে রেখে সরিয়ে দিয়ে গম্ভীর গলায় বলল, ব্যাক অফ ব্রো, এবার বাড়াবাড়ি করছিস। ওহ, তুইও এখানে? যিনি বডিগার্ডের ডিউটিতে রেখেছে তোকে? শাট আপ তিতলি, একটু বেশি কথা বলছিস তুই। নীরবের চোখে স্পষ্ট সতর্ক সংকেত দেখা গেল। তাতে হাত তুলে পিছিয়ে গেল তিতলি। আমি শুধু সাহায্যই করতে চাইছিলাম। নীরব আর পাত্তা দিল না, ইরামের দিকে ফিরল। তার হাত থেকে বাস্কেটটা নিয়ে ক্যাশিয়ারের দিকে যেতে যেতে বলল, আপনি প্লিজ আসুন ভাবি, দেরি হয়ে যাচ্ছে। আপনাকে বাড়িতে পৌঁছে দিয়ে আমি কাজে যাব। ইরাম শেষে এক পলক তিতলির দিকে তাকালো, আর একটাও কথা বলল না। হনহন করে হেঁটে চলে গেল। তার হাঁটার ভঙ্গি এবং দুহাত শক্তভাবে মুঠো পাকানোর দৃশ্যে যে কেউ বুঝতে সক্ষম ভীষণভাবে রেগে গিয়েছে সে। সাইবান ডাইনিং টেবিলে বসেছে। আজকে ভাত খাওয়ার ইচ্ছে নেই তার। সারা সকাল বাইরে গেল। পিৎজা অর্ডার করছে সে, সঙ্গে বিশাল বড় কোলা। গ্লাসে কোলা ঢেলে আঙ্গুল মোটকে আয়েস করে যখন পিৎজা কামড় বসাবে, ঠিক তখনই বাড়ির ভেতরে ঢুকলো ইরাম। সাইবান নিজের জায়গায় জমে গেল। ড্যাপ ড্যাপ করে চেয়ে রইল ইরামকে। ইরামকে মোটেও স্বাভাবিক দেখাচ্ছে না। চোখের দৃষ্টি ভীষণ উদ্ভ্রান্ত মেয়েটা। কেমন যেন ধোঁয়াশা চোখের মাঝে, শান্ত নির্মল মুখটা গাঢ় আধার, চলনে তীক্ষ্ণতা, শাড়ি পরা সত্য বিন্দুমাত্র কোমলতা নেই। হনহন করে হেঁটে আসছে সে ঘূর্ণিঝড় হয়ে। সাইবানের ভ্রু উঁচু হলো, তবে সে আর কিছুই করার সুযোগ পেল না। হাতের ম্যাকবুকের ব্যাগটা ইরাম ঠাস করে টেবিলের উপর রাখলো। তারপরে এগিয়ে এসে হুট করে সাইবানের শার্টের কলার টেনে ধরল। একটা মেয়ের গায়ে এত শক্তি থাকতে পারে, সাইবান আজ ইরামকে না অনুভব করলে কোনো দিন হয়তো টের পেত না। এক ঝটকায় চেয়ার থেকে টেনে তাকিয়ে দাঁড় করিয়ে ফেলল ইরাম। ক্রুদ্ধ চোখে চেয়ে গর্জন করে উঠল, আমার অতীত নিয়ে কথা বলার অধিকার তোমাকে কে দিয়েছে? সাইবান হতভম্ব হয়ে পড়ল। চোখ মেলে অসহায়ের মতন তাকিয়ে রইল সে অর্ধাঙ্গিনীর দিকে। ইরাম তার কলার ধরে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে চেঁচিয়ে উঠল, আমার এক্স হাজব্যান্ড পরকীয়া করে, আমার প্রেজেন্ট হাজব্যান্ডের সাথে আমার ঝগড়া চলে। এটা বাইরের মানুষ জানবে কেন? কেন জানবে আলাদিন? জবাব দাও। তোমার এত বড় স্পর্ধা, তুমি আমার অগোচরে ঘরের বাইরে কথা পাচার করো। ইউ ইডিয়েট, ইরেসপন্সিবল, ইম্যাচিওর, ইনসাফারেবল বয়। শাট দ্য ফাক আপ রাইট নাও, সেলফিশ ওয়ান। পাল্টা চিৎকার করে উঠল সাইবানো। দুজনেই যেন আজ দুজনের কথা খুইয়ে বসেছে। ইরাম তাও যা গলা নিচে করে রেখেছিল, সাইবান একটুও নিয়ন্ত্রণে রাখলো না। তার পুরুষালী ধমকের আওয়াজ কিচেন থেকে সুগন্ধা ছুটে এলো। ইজানকে সবে ঘুম পাড়াতে সক্ষম হওয়া সারিকাও দৌড়ে এলো। সামিয়া আজ বাড়িতে ছিলেন। তিনি এমনকি সবসময় আড়ালে থাকা আহমেদ অবধি নিজের রুমের নির্বাসন ত্যাগ করে হলরুমে চলে এলেন। ইরাম সবাইকে আশেপাশে দেখে আঙ্গুল তুলে সাইবানকে শাসালো, গলা নিচে, একদম নিচে। সাইবানের হাত খপ করে ধরে ফেলল সে। উদ্দেশ্য স্বামীকে টেনে বেডরুমে নিয়ে যাওয়া। সকলের সামনে এসব বলতে ইচ্ছুক নয় সে, না তো ইচ্ছুক পশুর মতন ঝগড়া করতে, কিন্তু সাইবান আজ বোধহয় খুইয়ে বসেছে। এতদিন যাবৎ তার সঙ্গে কথা না বলা, অভিমান করা থাকা, পর্যাপ্ত আগ্রহ এবং যত্নের অভাবে তার মানসিক অবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে। ঝটকা দিয়ে নিজের হাত ছাড়িয়ে নিল সে। পাল্টা হুঙ্কার দিয়ে ইরামকে সে বলল, মা লাগেন আমার? হ্যাঁ, মা লাগেন আপনি আমার? আমি আপনার বাচ্চা, যখন ইচ্ছা যেখানে ইচ্ছা আপনি আমার মাথার উপর ফাটবেন আর আমি চুপচাপ দেখে যাব, তাই ভাবেন আপনি? ওহ, তাহলে তুমি সারা বাড়ির মানুষকে শোনাতে চাও। সেটাই তো তোমার স্বভাব। সমাজে কথা ছড়াতে পারো আর বাড়িতে ছড়াবে না। ছড়িয়েছে, বেশ করেছি। আপনার নামে আরও কিছু ছড়ানো উচিত। পাগল হয়ে গিয়েছিস তুই? সামিয়া ছুটে যেতে চাইলে ছেলে বউয়ের মাঝখানে, কিন্তু সারিকা মাকে চেপে ধরল। ওদের সমস্যা, ইন্টারফেয়ার করো না। আজকে ফেটেছে যখন ফাটতে দাও। সত্যি বলতে অন্তত একে অপরকে। সামিয়া মেয়ের বাহু মাঝে হতবাক হয়ে দেখতে লাগলেন কাণ্ড। অসহায়ের মতন পাত্তাও দেয়নি ইরাম কিংবা সাইবানের কেউই। উভয়ে একে অপরের ক্রোধে ডুবে আছে। তোমার সমস্যাটা কোথায় আলাদিন? আমি তোমার কোন পাকা ধানে মই দিয়েছে? আমাকে মানুষের সামনে নিচু প্রমাণ করে তুমি কি পাও? ঠিক যে কথাগুলো আমি তোমাকে বলেছি আজকে সেগুলোই প্রমাণ পাওয়া গিয়েছে। তুমি বোঝো না, দুধ খাওয়া শিশু তুমি। আমাদের দাম্পত্য জীবনের গোপন কথা তোমার মেয়ে বান্ধবী কেন জানবে? কিসের পরামর্শ দরকার ছিল তোমার? বাসায় মা বোনকে যে কথা বলতে পারোনি সেই কথা বলতে গিয়েছো বান্ধবীকে, আর আমি তোমাকে সন্দেহ করলেই দোষ? মাথায় রক্ত চড়ে গেল সাইবানের। শটান করে ঘুষি হাঁকালো সে। আটকে উঠল সবাই। এই বুঝে ইরাম আঘাত পায়, অথচ সাইবানের ঘুষিটা গিয়ে লাগলো সিঁড়ির রেলিংয়ে। চামড়া ফেটে রক্ত গড়াতে লাগলো। দাঁত কিরমির করে সে বলল, দুপাশের তীক্ষ্ণ সুচালো দাঁতজোড়া বেরিয়ে এলো। তার সুদর্শন চেহারা হয়ে উঠল পাশবিক। সন্দেহে সন্দেহ সন্দেহ। আম ফাকিং টায়ার্ড অফ দিস।
সাইবানের চোখ জোড়াও বুঝি লালচে হয়ে উঠেছে। ঘর ঘর শব্দ বেরোচ্ছে তার গলা থেকে। ইরামের সামনে বুঝি কোনো পশুই দাঁড়িয়ে আছে। আমি আপনার কাছে চকলেটের মোড়ক, যাকে চেটে ফেলে দেওয়া হয় ডাস্টবিনে। অন্যের বেলায় চোখে ঠুলি পড়ে থাকেন আর আমার বেলায় অনুবীক্ষণের নিচে ফেলে মাপেন। আপনি এত স্বার্থপর কেন ইরাম আপু? ইরাম জবাব দিতে পারল না, স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। সাইবান আজ থেমে নেই, সে ভেতরের সব কিছু উগড়ে দিচ্ছে। সত্যি কথা কি জানেন, আমি আপনার মতন স্বার্থপর মানুষ জীবনে দুটো দেখিনি। আমার বান্ধবীর কথা বলছেন, তিতলি। আরে ও তো আমার জীবনে এমন সময় আমার পাশে ছিল যখন আপনার টিকিটটাও খুঁজে পাওয়া যেত না। আপনি যখন নিজের সংসারে নিজের স্বামীর সাথে আয়েশ করছিলেন, আপনি কি বুঝবেন আমাকে, আমার বন্ধুত্বকে, আমার প্রায়োরিটিকে? আমার শিক্ষা দীক্ষা সব ভুয়া। আপনি জানেন শুধু মানুষকে ব্যবহার করতে। আমাকে বিয়ে করে ব্যবহার করে যাচ্ছেন ইচ্ছা মতো। আমার টাকা, আমার নিরাপত্তা, আমার সব কিছু আপনি আর আপনার ছেলে মিলে লুটে নিচ্ছেন। এরপর সুযোগ বুঝে একটা সময় চলে যাবেন। লজ্জা করেন আপনার? কোনো দিন সংকোচ হয় না? সাই, দ্য হেল, এবার অতিরিক্ত বলছিস তুই। সারিকা অবধি আর না বলে থাকতে পারলো না, তবে সাইবান বনের দিকে ঘুরে তাকালো না। আহমেদ মেয়ে স্ত্রীর পাশে থামে হেলান দিয়ে বিনোদনের সঙ্গে দেখতে দেখতে মন্তব্য করলেন, এটা আজ নয় কাল হওয়ারই ছিল। তুমি এই পরিণতি ডেকে এনেছো, দেখেছো সামিয়া? হাতের মুঠো শক্ত করে ফেললেন সামিয়া। এই মুহূর্তে স্বামীকে আর কিছুই বলতে পারল না। তার চোখে অশ্রু টলমল করছে। সাইবান এবং ইরাম কেউই আর পরিবারের জন্য থেমে নেই। ইরাম অবশ্য নিশ্চুপ, কিন্তু সাইবানের একটা কথাও আর মাটিতে পড়ছে না, সে ক্লান্ত। বারবার অতীতের দোহাই দিয়ে সিম্প্যাথি কামাতে আসবেন না। এই পৃথিবী দয়ালু না, কেউ আপনাকে দয়া করবে না। আমাদের সবারই কোনো না কোনো অতীত আছে। সম্পর্ক শুধু আমরা অতীত নিয়ে পড়ে থাকি না, যেখানে আপনি অতীত থেকে বেরোতেই পারছেন না। বিশ্বাস করতে না চাইলে বিয়ে করেছেন কেন? নাচতে নাচতে তো আমি যাইনি আপনার কাছে, অসহায় হয়ে আপনি এসেছেন। আর এখন আমি আপনার সাথে অ্যাডজাস্ট করে নিতে চাইলাম, তখনই আপনার সব সন্দেহ শুরু হয়ে গেল। হ্যাঁ জান, আমি বাইরে প্রেম করি, আপনাকে রেখে বাইরে 5টা 10টা প্রেম করি। তিতলি আমার গার্লফ্রেন্ড। আপনাকে ডিভোর্স দিয়ে আমি ওকে বিয়ে করব, কারণ আপনার মতো বউ থাকার থেকে না থাকা সমান। ইরাম তাকিয়েই রইল সাইবানের দিকে, নিষ্পলক। সাইবান এখন রীতিমতো কাঁদতে কাঁদতে কথা বলছে। রাগ, দুঃখ, হতাশা সব বাঁধ ভেঙে বেরিয়ে পড়েছে। আপনি আমাকে বিশ্বাস করেন না, এক ফোঁটা বিশ্বাস করেন না। সারা দুনিয়া বিবস্ত্র হয়ে আমার সামনে ঘুরে বেড়ালো, আমার পৌরুষে আমি একটা আঁচও আসতে দেব না। আমার সেই ক্ষমতা আছে, সেই ধৈর্য, সেই অধ্যবসায় আর সেই শিক্ষা আছে। কিন্তু না, আপনি তো বুঝবেন না। পরকীয়া, বিশ্বাস ভাঙা, এইসব শব্দই তো চিনে নিয়েছেন আপনি, তাই না? আপনার আগের স্বামী আর আমি একই মানুষ আপনার কাছে, স্রেফ জানোয়ার। এই জানোয়ারকে শুধু ব্যবহার করে যান। বিশ্বাস ভরসা করতে হবে না। অতীত নিয়ে থাকুন আপনি, ট্রমাতেই বসবাস করুন, স্বার্থপর মহিলা। সাইবান হাঁপাচ্ছে। তীক্ষ্ণ চোখে চেয়ে সে হঠাৎ করে জমে গেল। ইরামের চোখ জোড়া টলটল করছে। অস্ত্র জমেছে ঠিকই, কিন্তু উপচে পড়ছে না। অদম্য শক্তির জোরে সাইবান চোখ পিটপিট করলো। বুকের ভেতর দামামা বাজলো তার। শেষ শেষ শেষ, সব কিছু শেষ করে ফেলেছে সে। আমি স্বার্থপর, আমি অবিশ্বাসী, আমি সন্দেহ করি, ঠিকই বলেছ আলাদিন, আমি তেমনই। ইরামের কণ্ঠ খানিক কাঁপল। সাইবানের সামনে বুঝি তার গোটা দুনিয়া গুড়িয়ে গেল। হাত তুলল সে, কিন্তু ইরামকে ছুঁয়ে দেওয়ার আগে সে হাত খপ করে ধরে ফেলল ইরাম। হাতে টানতে টানতে সিঁড়ি বেয়ে উপরে নিয়ে গেল। বাড়ির প্রত্যেকটা সদস্য স্তব্ধ হয়ে শুধু তাকিয়ে থাকতে পারল। একটাও বাক্য খরচ না করে ইরাম সাইবানকে সোজা নিজেদের বেডরুমে নিয়ে এলো। ধাক্কা দিয়ে ভেতরে ঢুকে দরজাটা বন্ধ করে নিল। সাইবান ভারসাম্য হারিয়ে বিছানায় বসে পড়ল। ফিরে তাকালো, তার মুখোমুখি দাঁড়ালো ইরাম। ডাগর ডাগর চোখ, তীব্র ক্ষোভ এবং অস্ত্র নিয়ে অত্যন্ত ঘৃণার চোখে দেখল সে সাইবানকে। স্বামী তুমি আমার, তাই আমার শরীর দেখার অধিকার জন্মেছে তোমার। আপু, বিড়বিড় করতে পারল শুধু সাইবান। তারপরে অবিশ্বাস্য ঘটনাটা ঘটল। একটানে বুক থেকে শাড়ির আঁচল সরিয়ে ফেলল ইরাম। জিপার খুলে ঢিলে করে ফেলল ব্লাউজ। সাইবান ঝট করে দৃষ্টি সরিয়ে চোখ বুজে ফেলল। দ্য হেল ইউ আর ডুইং? আমার দিকে তাকাও আলাদিন। ইরামের আদেশে চোখ খুলতে বাধ্য হলো সাইবান। অত্যন্ত সংকোচ নিয়ে মুখ ঘুরিয়ে তাকালো। সেখানেই তার পৃথিবী থমকে গেল। ইরামের কোমরে একটা হালকা ক্ষতের দাগ। কাপড় সরিয়ে ফেলায় তার উন্মুক্ত উদর জুড়ে লম্বা একটা তীক্ষ্ণ দাগ দেখা গেল, যেন অনেক সময় নিয়ে যত্ন করে মাংস কাটা হয়েছে। বুকের দিকটায় ঢেউ খেলানো, এলোপাতারি পোড়ার দাগ, আরও অনেক কিছুই আছে, কিন্তু সাইবান দেখার সাহস পেল না। তার হৃদস্পন্দন থমকে গিয়েছে। ইরামের অস্ত্র অবশেষে গড়িয়ে পড়ল। নিজের বুক থেকে চেপে সে বলল,
যে পুরুষ নিজের মুখে ভালোবাসার কথা বলতে বলতে শরীরে এই দাগ দিতে পারে, সেই পুরুষ জাতিকে এত সহজে বিশ্বাস করি কী করে বলতে পারো আমার আলাদিন?